La 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 la. Tôi lúc tôi nhớ cho đâu à? যে ভিডিওটা দেখলেন প্রথমে, এটা বাঁশখালীর ঘটনা। টানা 6 দিনের ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে সাঙ্গু নদী, ডলু নদী এবং হাঙ্গর খালের পানি বিপদসীমার উপর দিয়া বইতেছে। বাঁধ, ডিঙা, লোকালয়ে ঢুকছে পানি। অন্তত 15টা উপজেলায় 4.5 লাখ মানুষ পানিবন্দী। সবচেয়ে বিপর্যস্ত হয়েছে সাতকানিয়া। প্রায় 80% এলাকা প্লাবিত হয়ে গেছে, পানির নিচে চলে গেছে। প্রায় 3.5 লাখের বেশি মানুষ দুর্ভোগে আছে। কি ভয়ানক অবস্থা! আমি আর সেগুলো দেখাইলাম না, আপনারা দেখছেন মনে হয়। 5 দিনের অতিবৃষ্টি এবং পাহাড় ধসে অন্তত 30 জন মারা গেছে। আর 1983 সালের রেকর্ড ভেঙে 43 বছরের সর্বোচ্চ বৃষ্টিতে চট্টগ্রামও ডুবে গেছে শহর। শহরে জলাবদ্ধতা আর গ্রামের বন্যা, একই আকাশ থেকে নামা একই বৃষ্টি, কিন্তু দুইটা আলাদা রোগ, আলাদা সমাধান। এই সাতকানিয়ার বন্যা স্থানীয়দের ভাষায় নতুন কিন্তু কিছু না। পাহাড়ে বৃষ্টি বেশি হইলেই সাঙ্গু নদী ফুলে ফেপে ওঠে, সাতকানিয়া ডুবে যায়। এটা তারা প্রজন্মের পর প্রজন্ম ধরে দেখতেছে, জানে, মানে সমস্যাটা প্রেডিক্টেবল, সবাই জানে এটা ঘটবে, ঘটতে পারে। কিন্তু রাষ্ট্রের প্রস্তুতি কি? কোনো প্রস্তুতি নাই। ঘটনা ঘটলে ব্যবস্থা নেয়, সেনা নামে, আগে কিছু করা হয় না। আজকের এপিসোড চট্টগ্রামের নগর ডোবা নিয়ে, এটা নিয়ে আগে আলাপ করে নিই, কারণ দুইটা জিনিস আলাদা, দুইটা সমাধান আলাদা। চট্টগ্রাম নগরটা আমাদের বুঝে দেখা দরকার। চট্টগ্রাম ডোবে, বারবার ডোবে। চট্টগ্রাম আমাদের দেশের সবচেয়ে সুন্দর মহানগর, আমাদের বাণিজ্যিক রাজধানী। আমাদের জন্য গুরুত্ব ঢাকার পরেই চট্টগ্রামের। আমাদের কালচারাল ক্যাপিটালও চট্টগ্রাম, আমাদের ইকোনমির হৃৎপিণ্ড। এই চট্টগ্রাম আর চট্টগ্রামের কি অবস্থা দেখেন। এই জলাবদ্ধতার সমস্যা তো একদিনে শুরু হয় নাই, এটা বিকট আকার ধারণ করছে 2002 সাল থেকে। চট্টগ্রামের স্থানীয় এই সংবাদটা দেখেন, 2022 সালে প্রকাশিত। এডিটর সাহেব তারিখটা দেখান। তারা বলতেছে এই সমস্যা 2 দশকে প্রকট আকার ধারণ করেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ শিরোনামটা আছে টাইটেলেই। এডিটর সাহেব একটু হাইলাইট করে দেন। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ জানেই না এই সমস্যা কেন হইতেছে। কি অবস্থা, আজব কাণ্ড। আসেন এটা বুঝে দেখি যে আসল সমস্যাটা কোথায়। 2006 সালে আমি বাংলাদেশে যে কোম্পানিতে কাজ করতাম আর কি, ওই সময় নতুন জয়েন করছি, 1 মাসও হয় নাই। রাতে চট্টগ্রামের ম্যানেজার ফোন দিল, গভীর রাতে, কান্না কান্না স্বরে কইতেছে, স্যার বৃষ্টিতে আমাদের ডিপো ডুবে গেছে, সব ওষুধ পানির তলে, আমরা কিছু করতে পারতেছি না। বুঝতে না বুঝতেই বন্যার মতো পানি এসে সব ডুবাই ফেলছে। কয়েক কোটি টাকার ওষুধ পানির নিচে। পরদিন অফিসে যায় খোঁজ নিলাম, বিড়ি গিচ্ছিরি অবস্থা। জিজ্ঞাইলাম ওইখানে কেন ডিপো নিচ্ছেন আপনারা, পানি ওঠে জানেন না? কইল স্যার জিন্দেগিতে এই জায়গায় পানি ওঠে নাই, এবারই প্রথম। তার মানে প্রত্যেক বছর নতুন নতুন এলাকায় পানি উঠতেছে। আমার ছোটবেলায় চট্টগ্রামে অনেক সময় ধরে থাকছি। আমার বড় মামা থাকতেন চট্টগ্রামে ইস্পাহানি বিল্ডিংয়ে। স্কুলে যখন ছুটির মৌসুম আসতো, গরমের ছুটি, রোজার ছুটি, তারপরে গরমের ছুটি, রোজার ছুটি, তারপরে এসএসসি পরীক্ষার ছুটি, তখন যাইতাম চট্টগ্রামে। পাশেই বড় বাটালি হিল, ছোট বাটালি হিল, দাপাদাপি করতাম। ইস্পাহানি বিল্ডিং এর পিছিয়ে একটা পেঁচানো লোহার সিঁড়ি আছে, এখন আছে কিনা জানি না। নিচতলায় মেজর রফিক থাকতো, মানে আওয়ামী লীগের স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছিল। আমি এখনো স্বপ্নে মাঝে মাঝে ইস্পাহানি বিল্ডিং এর পাশের রাস্তাটা দেখি। আমার খুব ভালো সময় কাটছে। যাই হোক, এটা বললাম বোঝানোর জন্য যে চট্টগ্রাম আমার অনেক আপন আর কাছের জায়গা। তাই আমারও প্রশ্ন, চট্টগ্রাম ডুবে কেন? কেন বারে বারে চট্টগ্রামের নতুন নতুন এলাকা ডুবতেছে? অনেকে বলে খাল ভরাট, দখল, ময়লা, বৃষ্টি বেশি। ঠিক আছে, সব সত্য, কিন্তু এই উত্তরগুলা একটা জিনিস লুকায় রাখে। এগুলো লক্ষণ, রোগ না। কারণ এই একই শহরে 10,500 কোটি টাকা ঢালা হয়েছে গত 10 বছরে। খাল খোঁড়া হয়েছে, গেট বসানো হয়েছে, বিদেশি কনসালটেন্ট আসছে, মাস্টার প্ল্যান হয়েছে, কাম হয়েছে লবডঙ্কা। এরপরে এক পশলা বৃষ্টি হয়, মুরাদপুর বেঁচে যায়। তাহলে সমস্যাটা তো টাকার না, বুদ্ধিরও না। এত ইঞ্জিনিয়ার, এত পরিকল্পনাবিদ আছে, তাহলে সমস্যাটা কি? সমস্যার সমাধান করতে পারে না কেন? চট্টগ্রাম ডুবে কারণ রাষ্ট্র নিজেই শহরটাকে ভালো করে দেখতে পায় না। আর যেটুকু দেখে সেটা এক হাতে ধরতে পারে না, দায়িত্ব নিতে পারে না। এই কথাটার মানে কি, এটা একটু বুঝতেছি। আজকে এটা পুরো এপিসোড এটা নিয়ে আলোচনা করব। চট্টগ্রামকে আলাদা করে আমাদের বুঝতে হবে। কেন?
চট্টগ্রামের জলাবদ্ধতা আর ঢাকার জলাবদ্ধতা এক জিনিস না। ঢাকার সমস্যা মূলত ড্রেনেজের, পানি নামে না, ড্রেন বন্ধ। চট্টগ্রামের সমস্যা জল বিজ্ঞানের, হাইড্রোলজির। এই দুইটা পুরো আলাদা। চট্টগ্রাম বসে আছে তিনটা শক্তির টানাপোড়েনের মাঝখানে। উপরে পাহাড়, বৃষ্টি হইলে পানি নামায়, সাথে নামায় বালি মাটি যেটা খাল ভরাট করে ফেলে। নিচে কর্ণফুলী আর সাগর, জোয়ারের সময় পানি উল্টা শহরে ঢুকায় দেয়। আর মাঝখানে শহর, যেটা দুই চাপের মধ্যে স্যান্ডউইচ হয়েছে। এই জন্যে চট্টগ্রামে শুধু খাল খুললে হবে না, জোয়ারের সময় খালের মুখ বন্ধ রাখা, ভাটার সময় খোলা, এই কাজটা করার জন্য লাগে স্লুইস গেট, টাইডাল রেগুলেটর। প্রকৃতি এই শহরকে এমন একটা বিশেষত্ব দিচ্ছে যেখানে টাইমিংই সব। কখন পানি ছাড়বেন, কখন আটকাবেন, আপনাকে খেলতে হবে প্রকৃতির সাথে, তার ইচ্ছার সাথে মিশে থাকার তরিকা বুঝতে হবে। কিন্তু প্রকৃতির সাথে খেলাটা কঠিন, অসম্ভব না। নেদারল্যান্ডের অর্ধেক দেশ সমুদ্রের নিচে, ঠিক আছে না দেশটা, এই টাইডাল ম্যানেজমেন্ট দিয়ায়, তাইলে ওরা পারে, আমরা পারি না কেন? এইখানে প্রকৃতির খেলা আর রাষ্ট্রের কারিশমা। রাষ্ট্র পারে না, ওরা পারে, ওদের রাষ্ট্র পারে, আমাদের রাষ্ট্র পারে না। কেন পারে না? ওই যে কইছিলাম রাষ্ট্র যা দেখতে পায় না তা শাসন করতে পারে না। আর ধরেন আপনার বাসার সামনে নালাটা কার? সিটি কর্পোরেশনের, চিটাগাং উন্নয়ন কর্তৃপক্ষের, ওয়াসার, আপনি জানেন না। এবার এটাই মূল সমস্যার প্রথম সূত্র। যে কোনো রাষ্ট্র একটা জিনিস শাসন করতে পারে কেবল তখনই যখন সে জিনিসটাকে পরিষ্কার করে দেখতে পায়। কে মালিক, কার দায়িত্ব, সীমানা কোথায়, দখলটা কার। যে জিনিস রাষ্ট্রের চোখে ঝাপসা সেটা রাষ্ট্র নিয়ন্ত্রণ করতে পারে না, হালকার উপরে ঝাপসাইয়া যায়। এই ব্যাপারটা নিয়ে একজন চিন্তাবিদ আছেন, জেমস স্কট, রাষ্ট্রবিজ্ঞানের লোক। তার একটা কথা আসছে, রাষ্ট্র যা পড়তে পারে না তা শাসন করতে পারে না। ইংরেজিতে বলে লেজিবিলিটি, মানে পাঠযোগ্যতা। একটা জিনিস রাষ্ট্রের খাতায় স্পষ্ট করে লেখা না থাকলে কে মালিক, সীমানা কই, দায় কার, রাষ্ট্র সেই জিনিসটার উপর হাত রাখতেই পারে না। চট্টগ্রামের সমস্ত সমস্যা ঠিক এই জায়গাটায় বসে আছে, খাতায় ঝাকসা। তাই বাস্তবে এটা বেহাত হয়ে গেছে। এটা কেমন? চট্টগ্রামের 57টা খাল ঠিক এই ঝাপসা এলাকার মধ্যে পড়ে আর কি, হালকার উপরে ঝাপসা হয়ে গেছে। একটা খালের এক অংশ সিডিএ কাজ করে, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, আর এক অংশে সিটি কর্পোরেশন কাজ করে। পানি প্রবাহের দায় আবার পানি উন্নয়ন বোর্ডের। আর নালার সংযোগ ওয়াসার। 4টা জায়গা, এক খাল 4 মালিক। আগে একটা সিনেমা ছিল, এক ফুল দো মালি, আর এই এক খাল তার মালিক 4টা। মানে আসলে কোনো মালিক নাই তো। আর যেখানে মালিকানাই ঝাপসা সেখানে দুইটা জিনিস অনিবার্যভাবে ঘটবে। এক নাম্বার হইতেছে দখলদার ঢুকবে, কারণ দখলদার জানে যে খালের এই অংশটা কারো না। সে জানে তাকে থামানোর দায়িত্ব 4 জনের, মানে আসলে কারো না। চাকতাই খালের এক অংশ সিডিএর, আর এক অংশ সিটি কর্পোরেশনের। পানি প্রবাহের দায় হইতেছে পানি উন্নয়ন বোর্ডের। দখলদার এটা জানে, সে জানে এই জায়গাটা দখল করলে তাকে থামানোর দায়িত্ব 1 জনের না, 3-4 জনের। আর যেখানে দায়িত্ব একাধিক সেখানে বাস্তবে দায়িত্ব আসলে কারো না। প্রত্যেকে ভাবে ওইটা তো অন্য সংস্থার এলাকা। ফলে দখলদার নির্ভয়ে বসে যায়, কারণ তাকে উচ্ছেদ করার মতো স্পষ্ট মালিকানা কারো নাই, শক্তি নাই, ক্ষমতা নাই। তো চাকতাই খাল তো দখল হবেই। এটা তো কোনো দুর্ঘটনা না, দুর্বৃত্তের একক কোনো অপরাধও না। এটা মালিকানা ঝাপসা রাখার সরাসরি ফসল। খালটা যেহেতু স্পষ্ট করে কারো না, তাই সেটা সবার হাতেই বেহাত, কারো হাতেই আর নাই। তারপরে দেখেন, খাল, নালা, জলাধার, নদী, জোয়ার সব একসাথে কাজ করে একটা নেটওয়ার্ক হিসাবে, তাই তো? একটার সাথে একটা যুক্ত তো। একটা সংস্থা খাল খোঁড়ে আর একটা সংস্থা ড্রেন বানায়, কিন্তু সমন্বয় নাই, তখন নিষ্কাশনের ধারাবাহিকতা তো ভেঙে যায়। লক্ষ্য করেন, পানি তো সংস্থা চেনে না, ও তো পানি উন্নয়ন বোর্ড চেনে না, সিডিএ চেনে না, মেয়র চেনে না, পানি সংস্থা চেনে না, পানি ঢাল চেনে, বাধা চেনে। আমরা একটা অখণ্ড প্রাকৃতিক ব্যবস্থাকে 4 টুকরা করে 4 দপ্তরে ভাগ করে দিচ্ছি। পানি যখন এক দপ্তরের সীমানা থেকে আরেক দপ্তরের সীমানায় যায় তখন ওইখানে আটকে যায়। সীমানাটা তো রাষ্ট্রের কাগজে লেখা আছে, পানির কাছে তো নাই। আরো জটিল একটা সমস্যা আছে, সেটা কি? হুকুম দিলে, বরাদ্দ দিলে কাজ হয় না। বাংলাদেশে এটা একটা সমস্যা। হুকুম হয়, বরাদ্দ হয়, কাজের কাজ হয় না। এটা ইন্টারেস্টিং জিনিস শিখি, যেটা দিয়ে গোটা বাংলাদেশ রাষ্ট্রকে ব্যাখ্যা করা যাবে। রাষ্ট্রের ক্ষমতা কিন্তু 2 রকম। একরকম ক্ষমতা হইল হুকুমের ক্ষমতা। সরকার ঘোষণা দিতে পারে, বরাদ্দ দিতে পারে, উদ্বোধন করতে পারে, প্রকল্প নিতে পারে, এটা উপরের ক্ষমতা, দৃশ্যমান ক্ষমতা। আর এক রকম ক্ষমতা হইল বাস্তবে ঢুকে কাজ করানোর ক্ষমতা, সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আসল জিনিসটা ঘটানোর। খালটা আসলে খনন হইল কিনা, গেটটা আসলে ঠিক মাপে বসলো কিনা, দখলদার আসলে উঠলো কিনা, এইটা হইতেছে আর এক ক্ষমতা। সমাজবিজ্ঞানী মাইকেল মান এই 2 ক্ষমতাকে আলাদা নাম দিচ্ছেন। উপরের হুকুমটাকে বলছেন ডেসপোটিক পাওয়ার, আর সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে বাস্তব কাজ করার ক্ষমতাটাকে বলছেন ইনফ্রাস্ট্রাকচারাল পাওয়ার। বাংলাদেশ রাষ্ট্রের রোগটা হইতেছে ডেসপোটিক পাওয়ার আছে, থাকে 16 আনার উপরে 18 আনা থাকে, কিন্তু ইনফ্রাস্ট্রাকচারাল পাওয়ার একেবারে 0। চট্টগ্রামের ট্র্যাজেডি হইলো এখানে যে ডেসপোটিক পাওয়ার একদম উপসে পড়তেছে।
মানে হুকুমের ক্ষমতা আকাশ ছোঁয়া, আর দ্বিতীয় ক্ষমতা মানে বাস্তবায়নের ক্ষমতা, ইনস্টিটিউশনাল পাওয়ার, এটা শূন্য। প্রমাণ দিই এটা। দেখেন, কাগজে সিডি এর মূল প্রকল্পের অগ্রবর্তী 94.6%, মানে পুরাই হয়ে গেছে। 12 পারা খাল 95% এটা খনন হয়েছে। সড়ক প্রকল্প 93%, নথিপত্রে প্রায় শেষ। এটা হুকুমের ক্ষমতার ভাষা, কাগজের সাফল্য। এখন বাস্তবে দেখেন কি হয়েছে, 90% সম্পন্ন প্রকল্পে 14টা সুইচ গেট এখনো নির্মাণই হয় নাই। আর অনেক জায়গায় খালের ভিতরে বাধা দূর করা হয় নাই, ফলে পানি বাইরে হইতে পারতেছে না। এটা বুঝেন যে শেষ যে 10% আছে, 10%, ওটাই তো কাজের মুখটা। গেট যদি না থাকে, খালের বাকি 90% খাল খনন করে লাভটা কি বলেন তো? গলা টিপে রাখলে শরীর যতই সুস্থ হোক না কেন, স্বাস্থ্য আটকে যাবে, তাই না? আরো নির্মম প্রমাণ দেয়, ইঞ্জিনিয়াররা গেট বানানোর সময় সতর্ক করছিল যে ক্যাচমেন্ট এরিয়া, মানে যে পরিমাণে জায়গা থেকে পানি সে সংগ্রহ করে এই জায়গায় আনবে, সেই পানির সাথে এটা গেটটা, এই পানির তুলনায় গেটটা শুরু হয়ে গেছে, এটা চওড়া করতে হবে। শোনা হয় নাই, বেড়াতে পারবে না তো, উল্টা চওড়া খালকে গেটের মুখে যায় শুরু করে ফেলা হয়েছে। হুকুমের ক্ষমতা গেট বসেছে, কিন্তু বাস্তবে কাজ করানোর ক্ষমতা, যেটা ইঞ্জিনিয়ারের পরামর্শ গেট চওড়া করা, এটা মানেই হয় না, শোনেই নাই। একটা খালের নিষ্কাশন ক্ষমতা তো একটা যৌথ সম্পদ, তাই না? এটা এমন একটা জিনিস যেটা থাকলে সবাই সুবিধা পায়। আপনি, আমি, দখলদার সবাই সুবিধা পায়, কিন্তু শহর সুখ না থাকলে সবারই লাভ। কিন্তু যৌথ সম্পদের একটা অভিশাপ আছে, কিন্তু এটা বুঝে দেখেন। ভাগের মা গঙ্গা পায় না, কথা আছে না? বাংলাদেশ তো আমাদের যৌথ সম্পদ, এটা কি আমরা আমাদের সম্পদের মতো করে হেফাজত করি না তো? যেহেতু সুবিধাটা সবার, যেহেতু রক্ষা করার দায়ও সবার, আর সবার দায় মানে কার্যত আসলে কারোই দায় না। দেখেন কিভাবে কাজ করে এটা। খালে ময়লা ফেললে আপনার আমার ব্যক্তিগত ক্ষতি সামান্য, তাই না? এক ব্যাগ ময়লাই তো, তাই না? কিন্তু ভালো নাগরিকের মতো ব্যবহার করলে আপনার বা আমার ব্যক্তিগত লাভ কি খুব বেশি? সামান্য। আপনি এক নালা পরিষ্কার রাখলে শহর শুকাবে না, তাই প্রত্যেকের কাছে ব্যক্তিগতভাবে ময়লা ফেলাটাই যুক্তিসঙ্গত। কিন্তু এটা কিন্তু খুব একটা চমৎকার বিষয়। দেখেন দেখেন ময়লা না ফেললে আমার ব্যক্তিগত লাভ খুব সামান্য, ময়লা ফেললে আমার ব্যক্তিগত ক্ষতিও খুব সামান্য। তাই যুক্তি কি? আমি ময়লা ফেলবো। সবাই যুক্তিসঙ্গতভাবে আচরণ করে, রেশনাল আচরণ করে, আর সমষ্টিগতভাবে সবকিছু মরে যায়, খাল বন্ধ হয়ে যায়, ড্রেনেজ বন্ধ হয়। দখলদারও ঠিক একই অঙ্ক খেলে। খাল দখল করলে লাভটা তার একাত্ম, জমি, দোকান ভাড়া, কিন্তু ক্ষতিটা অনেকের মাঝখানে সরানো, গোটা শহরের উপরে সামান্য সামান্য করে আপনার আমার উপরে এটা পড়বে, তাই না? কিন্তু ব্যক্তিগত লাভ কেন্দ্রীভূত, একার, সামষ্টিক ক্ষতি বিতরণকৃত। এই অসমতাই দখলকে যুক্তিসঙ্গত করে তোলে। খুব খারাপ লাগলো শুনে, কিন্তু এটাই আসলে কাজ করে। এটাই দখলের পক্ষে সবচেয়ে শক্তিশালী যুক্তি। আর ঠিক এই একই অভিশাপ সংস্থাগুলোর মধ্যেও কাজ করে। স্যার, সংস্থা প্রত্যেকের নিজের অংশটুকু করলেই তার কাজ শেষ। পুরা শহর সুখ এলো কিনা সে দায় কার? সবার। সবার মানে তো আবার কারো না, মানে কারোই না। সিডিএ বলবে খাল তো খুঁড়িছি আমি, সিটি কর্পোরেশন বলবে নালা তো পরিষ্কার করেছি আমি, পানি উন্নয়ন বোর্ড বলবে গেট আমার এলাকায় ঠিক আছে। তো প্রত্যেকে সৎ তার কাজের ব্যাপারে, প্রত্যেকের, কেউ ব্যর্থ না, প্রত্যেকে সফল, তবু শহর ডুবে যায়। এটাই যৌথ সম্পদের ট্র্যাজেডি। যেখানে সবাই আলাদাভাবে ঠিক, সেখানে সম্মিলিতভাবে সবাই ভুল। এবং এই সমস্যার একটাই সমাধান আছে, সমাধান সম্ভব, কিন্তু একটাই সমাধান। কি সেটা? এটা হইতেছে বিশ্বাসযোগ্য একক কেন্দ্রীয় নেতৃত্ব, যার হাতে থাকবে নিয়ম বানানোর ক্ষমতা, নিয়ম ভাঙলে শাস্তি দেওয়ার ক্ষমতা, আর সবচেয়ে জরুরি একক দায়িত্ব নেবে সে। যেখানে ব্যর্থ হইলে জবাব একজনকে দিতে হবে, 4 জন না। প্রথমে বলছিলাম না যে রাষ্ট্র ঝাপসা জিনিস শাসন করতে পারে না। তাই প্রথম কাজ খালকে রাষ্ট্রের চোখে স্পষ্ট করা। প্রত্যেকটা খাল নালার একক নিঃসন্দেহ মালিকানা নিশ্চিত করতে হবে। কে দায়ী, কার সীমানা, দখলটা কার, কাগজে না মাঠে, এটা চিহ্নিত করতে হবে। ইনস্টিটিউশনাল পাওয়ার গড়ে তোলার কাজটা ঠিকভাবে হয়েছে কিনা সেটা নিশ্চিত করতে হবে। তাই বাকি হয়েছে 14টা গেট, যেটা হয়নি তৈরি, ওটা শেষ করতে হবে। আর গেটের ম্যাপ ক্যাচমেন্টের সাথে যে পরিমাণে জায়গা থেকে পানি আসবে সেটার সাথে মিলায় শোধরানো হইতে হবে, এটা চওড়া করতে হবে, পানি বেরোনোর রাস্তা দিতে হবে। নতুন প্রকল্প নেওয়ার চাইতে পুরানা যে সমস্যা সেটা সমাধান করতে হবে। এই শেষ 10%ই আসল 100% আসলে। এবং প্রকল্পের সাফল্য মাপতে হবে কাগজের অগ্রগতিতে না, বৃষ্টির দিনে শহর শুকনা থাকলো কিনা এটা দেখে। আর কি বলছিলাম না, সবার দায় মানে কারো দায় না। তাই একটা মূল ওষুধ, এক ছাতা, এক কর্তৃপক্ষ, এক দায়। এপ্রিল 2006-এ 19 সদস্যের সমন্বয় কমিটি হয়েছে, সেনাবাহিনীর 34 ইঞ্জিনিয়ারিং ব্রিগেড সহ। কমিটি আর কর্তৃপক্ষ কি এক জিনিস বলেন তো? কমিটিতে দায় আবার ভাগ হয়ে যায় 19 ভাগে। যা লাগবে তা হইল একজনের সব দায়িত্ব, যার হাতে বাজেট, যার হাতে ক্ষমতা, তার হাতেই দায়। 3টা একই সাথে। শহর ডুবলে জবাবটা তাকে দিতে হবে, একাই দিতে হবে। চট্টগ্রামে জলাবদ্ধতা একটা ইঞ্জিনিয়ারিং সমস্যা না, এটা একটা রাষ্ট্র গঠনের সমস্যা।
পানি এখানে নিছক পানি না, পানি হইল একটা আয়না, যেখানে বাংলাদেশ রাষ্ট্রের চেহারাটা ধরা পড়ে। যে রাষ্ট্র ঘোষণা দিতে পারে কিন্তু কার্যকর করতে পারে না, বরাদ্দ দিতে পারে কিন্তু সমন্বয় করতে পারে না, দেখতে পারে একটা অংশ কিন্তু ধরতে পারে না গোটাটা। চট্টগ্রাম জলাবদ্ধতা ঠিক করা সম্ভব? এখন প্রশ্ন করতে পারেন কয়দিনে ঠিক হবে? এই প্রশ্নটা আগে জিজ্ঞেস করেন। রাষ্ট্রকে কোনোদিন শহরটা ড্রেনেজ ম্যানেজমেন্ট একক কর্তৃপক্ষের হাতে দিতে রাজি হবে? যেদিন একজন দায়িত্ব নেবে, বাজেট ক্ষমতার দায় তিনটা যখন এক হাতে, সেদিন থেকে 2 থেকে 3 বছর এই সমস্যার সমাধান হয়ে যাবে একবারে পুরাপুরি। তার আগে না, 200 বছরেও না। আপনি যত হাজার কোটি টাকা ঢালেন না কেন, লাখ কোটি টাকা ঢালেন না কেন, হবে না এটা। চট্টগ্রামবাসী আওয়াজ তোলেন, এক ড্রেনেজ কর্তৃপক্ষের হাতে চট্টগ্রামের জলাবদ্ধতার সমস্যার সমাধানের দায়িত্ব দিতে হবে। তাহলেই চট্টগ্রামবাসী এই জলাবদ্ধতার সমস্যা থেকে মুক্তি পাবে। ইনকিলাব জিন্দাবাদ।